আগামীতে প্রধান রাজনৈতিক শক্তি হবে জোটবদ্ধ ধর্মভিত্তিক দল। আশা ইসলামী আন্দোলনের সংখ্যানুপাতিক ভোট ও আগে স্থানীয় নির্বাচনের দাবিতে একাত্মতা জামায়াত এনসিপির। ভোট বানচাল কিংবা বিলম্ব করতেই সামনে আনা হচ্ছে সংখ্যানুপাতিক পদ্ধতি। অভিযোগ বিএনপির, ষড়যন্ত্র করে নির্বাচনের ট্রেন থামানো যাবে না, হুঁশিয়ারি নেতাদের। এনবিআর কর্মীদের কমপ্লিট শাটডাউনে থমকে রাজস্ব আদায়, ব্যাহত আমদানি রফতানি কার্যক্রম, দিনে ২৫০০ কোটি টাকা ক্ষতি, দ্রুত সমাধানের আহ্বান ব্যবসায়ীদের। জুলাই থেকে ৪০০ টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে রাজি নয় আইএসপিএবি। বাধ্য করা হলে হিতে বিপরীত হওয়ার হুঁশিয়ারি, সর্বনিম্ন খরচ ৮০০ করার প্রস্তাব। এবং করোনায় আরও ২ জনের প্রাণহানি, ডেঙ্গুতে একজনের মৃত্যু, ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি ২৬২। নাজুক পরিস্থিতি বরগুনায়, মশা নিধনে চট্টগ্রাম সিটিতে ক্রাশ প্রোগ্রাম শুরু। জনপদের সময় সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। আগামী দিনে প্রধান রাজনৈতিক শক্তি হবে জোটবদ্ধ ইসলামী দলগুলো। দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে এ আশা প্রকাশ করেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, জাতীয়র আগে স্থানীয় নির্বাচন, সংস্কার, জুলাই হত্যাযজ্ঞের বিচার সহ ১৬ দফা দাবি জানায় দলটি। সমাবেশে অংশ নিয়ে একাত্মতা জানায় জামায়াত এনসিপি সহ বিভিন্ন দল। স্লোগান মুখর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ শুরুর আগেই নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ময়দান। বৃষ্টি উপেক্ষা করেই অবস্থান করেন লাখো মানুষ। মহাসমাবেশে অংশ নেন জামায়াত ইসলামী, এনসিপি, এবি পার্টি, নেজামে ইসলাম, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন দলের নেতারাও। বলেন, গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানো সম্ভব। দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র আটকাতে পারবে না রাষ্ট্র সংস্কার। ৫ই আগস্ট আমরা দাঁত ভাঙা জবাব দিয়েছি। সুতরাং যতক্ষণ পর্যন্ত এই ষড়যন্ত্র নস্যাৎ না হবে আমরা একতাবদ্ধ থাকব। অনতি বিলম্বে আমরা স্থানীয় নির্বাচন আয়োজনেরও দাবি জানাচ্ছি। সংখ্যানুপাতিক পদ্ধতি ছাড়া ভোট গ্রহণযোগ্য হবে না জানিয়ে নির্বাচন সামনে রেখে ইসলামী ও গণতন্ত্র মনা দলগুলোকে এক কাতারে আসার আহ্বান জানান নেতারা। দুর্ভাগ্যের বিষয়, একটি কি দুটি দলের কারণে পিআর পদ্ধতিকে উচ্চ কক্ষে বাস্তবায়ন করা সম্ভবপর হচ্ছে না। আজকের এই সমাবেশ থেকে, এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না। পরে জুলাই হত্যাযজ্ঞের বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, জাতীয়র আগে স্থানীয় নির্বাচন এবং ইসলামী দলগুলোর ঐক্যসহ ১৬ দফা ঘোষণাপত্র পাঠ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র। প্রধান অতিথির বক্তব্যে দলের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি হবে জোটবদ্ধ ইসলামী দলগুলো। যদি আমরা একত্রে নির্বাচন করতে পারি, যদি কার্যকর ঐক্য গড়ে তুলতে পারি, তাহলে বাংলাদেশে ইসলামপন্থীরাই হবে প্রধান রাজনৈতিক শক্তি। সংস্কার ছাড়া নির্বাচন হলে ফের ফ্যাসিবাদ ফিরে আসার শঙ্কা জানান নেতারা। আজকের মহাসমাবেশ থেকে আগামী জাতীয় নির্বাচন, গণহত্যার বিচার এবং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের ব্যাপারে নিজেদের অবস্থান তুলে ধরল ইসলামী আন্দোলন বাংলাদেশ। নেতৃবৃন্দের দাবি, আগামী দিনে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে উত্থান ঘটবে জোটবদ্ধ ইসলামী দলগুলো। এখন দেখার বিষয় সাধারণ মানুষেরা নতুন শক্তিকে কতটুকু গ্রহণ করে। সোহরাওয়ার্দী উদ্যান থেকে শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ভোট বানচাল কিংবা বিলম্ব করতেই সংখ্যানুপাতিক পদ্ধতি সামনে আনা হচ্ছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দলটির নেতারা বলছেন, ষড়যন্ত্র করে কেউ নির্বাচনী ট্রেন থামাতে পারবে না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোট সম্ভব নয় বলেও অবস্থান দলটির। জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় মৌলভীবাজারের রাজনগর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের সূচনা।
শনিবার দুপুরে রাজনগর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেটেম জাহিদ হোসেন বলেন, দেশের মানুষ এখন নির্বাচনী ট্রেনে উঠেছে, একে ষড়যন্ত্র করে কেউ থামাতে পারবে না। দেশের মানুষ নির্বাচনমুখী হয়েছে, এটিকে কোনো ষড়যন্ত্র করে কেউ দাবিয়ে রাখতে পারবেন না। দাবিয়ে রাখার চেষ্টা করলে সে ষড়যন্ত্র সার্থক হবে না। একই দিন সন্ধ্যায় ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জিয়া আর্কাইভ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পরে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে যারা নির্বাচন চায় তাদের উদ্দেশ্য নির্বাচন বিলম্ব বা বানচাল করা। নির্বাচনের মধ্যে আমরা কোনো ঐক্যমত পাইনি। আর তাছাড়া বাংলাদেশে এই আনুপাতিক হারে নির্বাচনের জন্য কোনো ইতিহাস নাই এবং সংসদীয় রাজনীতি বা সংসদীয় নির্বাচনের ইতিহাস নাই। বাংলাদেশের রাজনৈতিক কালচারে সেটা একটা নতুন আইডিয়া। আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছেন তাদের একটা উদ্দেশ্য আছে। যারা স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সংসদের নির্বাচনের আগে চায় তাদের একটু উদ্দেশ্য আছে, হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশের নির্বাচন না হওয়া। এদিকে সিলেটের মেন্দিবাগে বিজনেস ডায়ালগ ব্যবসায়ীদের মতবিনিময় সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফেব্রুয়ারির আগে স্থানীয় নির্বাচন সম্ভব নয়, তবে গণতান্ত্রিক অধিকার হিসেবে যে কোনো দল নির্বাচন চাইতে পারে। বিএনপি জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত বলেও জানান তিনি। বিএনপি হচ্ছে জনগণের দল, জনগণের সমর্থন নিয়ে এই দল, সুতরাং আমরা জনগণের সাথে সবসময় থাকি, আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত থাকি। একটা সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন জাতির কাম্য, এটা শুধু বিএনপির কথা না, সারা দেশের মানুষ অপেক্ষা করছে। বিএনপি ক্ষমতায় এলে দেশের অবস্থার আমূল পরিবর্তনের পাশাপাশি 18 মাসে 1 কোটি চাকরি সংস্থানের প্রতিশ্রুতি দেন আমির খসরু। বাংলাদেশের মানুষের সাংবিধানিক রাজনীতি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকার ইতিহাসের সর্বোত্তম নির্বাচন উপহার দিতে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে খুলনা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি। ইন্টারিম গভর্নমেন্টের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে, একদম সর্বোচ্চ চেষ্টা থাকবে যাতে জনগণকে আমাদের ইতিহাসের একটা সবচেয়ে ভালো ইলেকশন উপহার দেওয়া। আমরা আশা করছি এটা প্রশাসনকে সাথে নিয়ে, পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে, আপনারা সাংবাদিক আছেন তাদেরকে সাথে নিয়ে এবং জনগণকে সাথে নিয়ে আমরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো ইলেকশন আমরা করতে পারব। জনপদের সময় আরও থাকছে, বনের জমি দখল করে অবৈধ বসতি, গাজীপুরে 2 শতাধিক বসতবাড়ি উচ্ছেদ, প্রতিবাদে স্থানীয়দের বিক্ষোভ। কুষ্টিয়ার গড়াইতি রক্ষা বাঁধে গুড়িয়ে দেয়া হলো অবৈধ স্থাপনা। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। চেয়ারম্যানের পদত্যাগ ও যৌক্তিক সংস্কারের দাবিতে অনড় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে দিনব্যাপী শাটডাউন কর্মসূচিতে সমুদ্র ও স্থলবন্দরগুলোতে ব্যাহত হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম, তবে পাসপোর্টধারী যাত্রী সেবা কর্মসূচির আওতামুক্ত রয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী এনবিআর সংস্থার ঐক্য পরিষদের ব্যানারে শনিবার সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব বোর্ড ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। যদিও এনবিআর এর পক্ষ থেকে কর্মীদের অফিসে উপস্থিত না থাকলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা ছিল, তা উপেক্ষা করেই চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অনড় আন্দোলনকারীরা। চেয়ারম্যান আব্দুর রহমান খান স্যার, ওনার পদত্যাগ চাই আমরা। চেয়ারম্যান স্যার পদত্যাগ না করা পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে। বিকেল 3টে নাগাদ রাজস্ব ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের পাশে থাকার আহ্বান জানায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। ব্যবসায়ীদেরকে আমরা সবসময় সুবিধা দিয়েছি, সবসময় সহায়তা করেছি। তারা যদি সরকারকে এই বিষয়ে বলেন তাহলে সরকার দ্রুত আমাদেরকে আলোচনার টেবিলে ডাকবেন। এ সময় সরকারের সাথে সমস্যা নিরসনে আলাপ আলোচনায় বসতে আগ্রহী বলেও জানান তারা। অর্থ মন্ত্রণালয় হতে জারিকৃত প্রেস বিজ্ঞপ্তির আলোকে মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে আলোচনায় বসতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ সদা প্রস্তুত রয়েছে। আলোচনায় যাওয়ার একটাই কথা, সেটি হচ্ছে যৌক্তিক রাজস্ব সংস্কারের দাবি নিয়ে যাব, যেটি করার জন্য এই মুহূর্তে প্রথম প্রতিবন্ধকতা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের মধ্য দিয়ে সেটা শুরু করতে হবে।
এদিকে দেশজুড়ে আঞ্চলিক দপ্তর ও কাস্টম হাউসগুলোতে কর্মসূচি পালন করায় অচল হয়ে পড়ে রাজস্ব কার্যক্রম। চট্টগ্রামে ব্যাহত হয় আমদানি রফতানি। 9:30 পৌনে 10টায় আমি এখানে ইন করছি, প্রত্যেকটি শাখায় গেলাম, সব শাখায় তালা মারা। কিন্তু আমাদের কার্যক্রমের খুব ব্যাঘাত হইতেছে, কারণ আমরা আসছি অ্যাসেসমেন্ট করার জন্য। আজকে কাস্টম তো এনবিআর সার্কুলার খোলা থাকার কথা, কিন্তু আমরা এসে দেখলাম যে সমস্ত কার্যক্রম, সমস্ত সেকশনগুলো বন্ধ। স্থবির হয়ে আছে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। যাত্রী পরিবহন ছাড়া এখানেও বাণিজ্য কার্যক্রম ব্যাহত হচ্ছে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। 1 জুলাই থেকে গ্রাহককে 400 টাকায় ইন্টারনেট সেবা দিতে সরকার নির্দেশ দিলেও তা প্রত্যাখ্যান করেছেন ব্রডব্যান্ড সেবাদাতারা। উল্টো 400 টাকা থেকে সর্বনিম্ন খরচ বাড়িয়ে 800 টাকা করার প্রস্তাব দিয়েছেন ISPAB-র সভাপতি আমিনুল হাকিম। নির্দেশনা মানতে বাধ্য করা হলে হিতে বিপরীত হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। দেশে অনলাইন কেনাকাটা, তথ্য ও বিনোদন সহ নানা কাজে প্রতিদিন 6800 Gbps ব্যান্ডউইথ ব্যবহৃত হয়, যার অর্ধেকের বেশি ব্যবহার করেন 1,43,00,000 ব্রডব্যান্ড গ্রাহক। গেল মে মাসে গ্রাহক পর্যায়ে 5 থেকে 20 Mbps পর্যন্ত 3 ক্যাটাগরিতে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম 20% বা 100 টাকা কমায় বিটিআরসি। 1 জুলাই থেকে 500-র পরিবর্তে 400 টাকায় 5 Mbps গতির ইন্টারনেট সেবা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। তবে নতুন দর কার্যকরের 2 দিন আগে শনিবার টেলিকম খাতের রিপোর্টারদের সংগঠন TRNB-র কর্মশালায় সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যানের ঘোষণা দেন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতারা। বিটিআরসি হয়তো বাধ্য করতে পারে যে না, তোমাদের 400 টাকার প্যাকেজও ইন্ট্রোডিউস করতে হবে। সেই ক্ষেত্রে হয়তোবা ইন্ডাস্ট্রির মধ্যে যে অস্থিরতা সৃষ্টি হবে, এটার দায়িত্ব হয়তোবা আলটিমেটলি যে পলিসি মেকার আছে ওনাদের উপর যেই পড়বে, এবং এটা 400 টাকায় ইন্টারনেট কোনোভাবেই সম্ভব না। খসড়া টেলিকম নীতিমালায় মূল নেটওয়ার্ক থেকে অপটিক্যাল ফাইবার দিয়ে গ্রাহকের কাছে সরাসরি ইন্টারনেট সেবা দেওয়ার সুযোগ রাখা হয়েছে মোবাইল অপারেটরদের জন্য, যা নিয়ে আপত্তি জানায় ISPAB। মোবাইল অপারেটর চাচ্ছে ইন্ড ইউজারকে দিতে, কে কি চাচ্ছে, তার থেকে বড় কথা হচ্ছে 18 কোটি জনগণকে কোয়ালিটি অফ সার্ভিস আমরা কিভাবে দিতে পারছি। কর্মশালায় সরকারের পক্ষ থেকে স্টারলিংকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগও তোলেন ISPAB-র সভাপতি। লেভেল প্লেইং ফিল্ড দেন, সেটা হোক প্যারিসের কোম্পানি আর হোক US এর কোম্পানি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে সমাবেশের মধ্য দিয়ে শেষ হলো বাম গণতান্ত্রিক জোটের রোড মার্চ। বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার পরিকল্পনা, মানবিক করিডোর এবং স্টারলিংকের মাধ্যমে সাম্রাজ্যবাদী আগ্রাসন বন্ধের দাবি জানান বক্তারা। বিকেলে ব্যানার ও পোস্টার দিয়ে চট্টগ্রাম বন্দরের ভবনের সামনে পৌঁছায় রোড মার্চ। সেখানে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। এর আগে সকালে 10:30টায় ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ করেন রোড মার্চে অংশগ্রহণকারীরা। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাব থেকে রোড মার্চ শুরু হয়। এদিকে রোড মার্চের সমর্থনে ব্রাহ্মণবাড়িয়ায় সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বনভূমি দখল করে অবৈধ বসতি নির্মাণ। গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে উচ্ছেদ 2 শতাধিক স্থাপনা। এদিকে কুষ্টিয়ার গড়াই তীররক্ষা বাঁধে গুড়িয়ে দেওয়া হলো 45টি অবৈধ স্থাপনা। বনভূমি দখল করে অবৈধ বসতি নির্মাণের মহোৎসব, ধ্বংসের মুখে বনাঞ্চল। গাজীপুরের মণিপুর, নয়াপাড়া, বেগমপুর ও বিটের ডগরি গ্রামে বনভূমি দখল করে গড়ে তোলা অবৈধ বসতি ও স্থাপনা উচ্ছেদে শনিবার সকালে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় 2 শতাধিক বসতবাড়ি ও স্থাপনা ভেঙে দেয়া হয়। যৌথ বাহিনী জানায় 5 আগস্টের পরপরই গাজীপুরের বিভিন্ন অঞ্চলে সংরক্ষিত বনভূমি জবরদখল করে অবৈধ বসতবাড়ি ও স্থাপনা নির্মাণ করা হয়। এতে সংরক্ষিত বনাঞ্চলের বিশাল অংশ বেদখল হয়ে যায়। বনভূমি রক্ষায় মন্ত্রণালয়ের নির্দেশনায় অবৈধ বসতবাড়ি চিহ্নিত করে উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় অভিযানের প্রতিবাদে বিক্ষোভ করেন স্থানীয়রা। এদিকে কুষ্টিয়ায় গড়াই নদীর তীর রক্ষায় অভিযান চালিয়ে 45টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। সকালে শহরের জেলা পরিষদ পার্ক থেকে হরিপুর সেতু পর্যন্ত 3.5 কিলোমিটার এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসন। গড়াই নদী ও বাঁধ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। দেশে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন 262 জন। নাজুক পরিস্থিতি বরগুনায়। জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন 68 জন। শুক্রবার রাতে পাথরঘাটা থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেবার পথে মৃত্যু হয় মনিরা নামে এক নারীর। তিনি পাথরঘাটা উপজেলা পরিষদে সিএ পদে কর্মরত ছিলেন। এছাড়া বেতাগী উপজেলার বাসিন্দা আব্দুল রহমান শেরি বাংলা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 25 জনে, আর আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে 2779 জনে। মশা নিধনে ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। নগরীতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সংক্রমণ বাড়তে থাকায় পদক্ষেপ নিয়েছে সংস্থাটি। 80 জনের একটি দল পর্যায়ক্রমে পুরো নগরীতে মশক নিধনে কাজ করবে। ফগার মেশিন দিয়ে ছিটানো হচ্ছে মশার ওষুধ। শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ, কাতালগঞ্জ ও পাঁচলাইশ এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে বিশেষ ক্রাশ প্রোগ্রাম কার্যক্রম শুরু হয়। কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র। বিশেষ এই প্রোগ্রাম চলবে আগামী নভেম্বর পর্যন্ত। এ সময় সিটি মেয়র জানান 2025-26 অর্থ বছরে মশক নিধনে 1 কোটি টাকা বাজেট বাড়িয়ে 9 কোটি টাকা করা হয়েছে। প্রয়োগ করা হচ্ছে পরীক্ষামূলক নতুন ওষুধও। গণসচেতনতার অংশ হিসাবে লিফলেট, মাইকিং থেকে শুরু করে এবং এখানে যত পরিমাণ যে বৃষ্টির পানি জমা থাকে এই ধরনের কোনো কন্টেইনার, ডাবের খোসা থেকে শুরু করে প্লাস্টিক, পলিথিন এগুলো যাতে যত্রতত্র না ফেলে এই জন্য আমরা এই প্রোগ্রামগুলো হাতে নিয়েছি। চলতি বছরে জুন পর্যন্ত নগরীতে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 4 শতাধিক মানুষ। এছাড়া মারা গেছে 2 জন। ডেঙ্গুর প্রকোপ বাড়লেও আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। বর্তমানে এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 9 জন রোগী ভর্তি আছে, সবাই সুস্থ আছে, তেমন কোনো ডেঙ্গু শক সিনড্রোম যেটা ওই ধরনের কোনো রোগী নাই। ওষুধ ছিটানোর পাশাপাশি জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ ও পুরো নগরীতে মাইকিং করার উদ্যোগও নিয়েছে সিটি কর্পোরেশন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। শেরপুরে বেসরকারি হাসপাতাল থেকে চুরি হওয়ার প্রায় 8 ঘন্টা পর উদ্ধার হলো নবজাতক, তবে আটক হয়নি কেউ। বিকেলে শ্রীবর্দীর কুরুয়া এলাকার চান মিয়ার বাড়ি থেকে শিশুটি উদ্ধার হয় বলে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁইয়া। তিনি জানান, শহরের বটতলা এলাকার শেরপুর ইউনাইটেড হাসপাতালের 310 নম্বর কেবিন থেকে শনিবার সকালে চুরি হয় শিশুটি। সে দৃশ্য ধরা পড়ে সিসি ক্যামেরায়। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। ময়মনসিংহের তারাকান্দায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের বল্লমের আঘাতে প্রাণ গেল এক কৃষকের। গুরুতর আহত হয়েছেন আরও 3 জন। পুলিশ জানায়, পশ্চিম বালিখা গ্রামে দীর্ঘদিন ধরে আমিনুল ইসলাম দেওয়ানি ও খলিলুর রহমানের পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে সকালে আমিনুলের চাচাতো ভাই জসিমউদ্দিন ও তার লোকজন খলিলুর রহমানের চাচাতো ভাই নজরুল ইসলামের বাড়িতে হামলা চালায়। রফিকুল ইসলামকে বল্লম দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত 3 জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারা গেছেন শেষ ঠিকানার কারিগর হিসেবে পরিচিত কিশোরগঞ্জের গোরখদক মনু মিয়া। সকাল 10:30টার দিকে ইটনা উপজেলার আলগাপাড়া গ্রামে নিজ বাড়িতে মারা যান তিনি। আসরের নামাজের পর তার নামাজে জানাজা হয়, পরে বাড়ির পাশে কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। মনু মিয়ার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। জীবদ্দশায় বিনা পারিশ্রমিকে 3000-এর বেশি কবর খুঁড়েছেন তিনি। এ ছিল জনপদের সময়।